প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট। আলোচনার জন্য স্টুডিওতে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষক, চেয়ারম্যান রাওয়া। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন হাসিব আল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আপনাদের তিনজনকেই স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমেই হাসিব, আপনার কাছে জানতে চাই, অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল কারা? দেখুন, অপারেশন ডেভিল হান্ট যদি বলতে চাই তাহলে এই ডেভিলটা হচ্ছে যেই জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে এবং গত 15 বছরে যারা বাংলাদেশের মানুষের উপরে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, গুম, খুন, হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যারা চালিয়েছে এবং আয়নাঘর যারা তৈরি করেছে, মানুষের মানবাধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধেই আসলে এই অপারেশন ডেভিল হান্টটা কিন্তু আর কি এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে। তো আমরা আসলে এই অপারেশন ডেভিল হান্টকে অবশ্যই স্বাগত জানাবো। আমরা চাইবো যে যাতে করে যারা স্বৈরাচারের দোষর ছিল এবং যারা এই গণহত্যাকারী ছিল, গণহত্যায় সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচারের সম্মুখীন করা হয়। তবে একটি বিষয় থেকে যায়, আসলে যৌথ বাহিনীর অভিযানে অনেক সময় আমরা দেখতে পাই যে সাধারণ মানুষ, অনেক সময় নিরপরাধ মানুষও কিন্তু একটু হেনস্থার শিকার হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাইবো যাতে করে অপারেশন ডেভিল হান্টটা অতি যত্ন সহকারে গ্রহণ করা হয়, যাতে করে কোনো নিরপরাধ মানুষ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে ধরা এই ডেভিল হান্টের উদ্দেশ্য, নাকি শুধুমাত্র আওয়ামী লীগের দোষর যারা ছিলেন তারা? দেখুন, আসলে বাংলাদেশে মোটা দাগে যদি সন্ত্রাসী বলতে চাই তাহলে মোটা দাগে সন্ত্রাসী কিন্তু আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু আসলে সন্ত্রাসী ছিল। আমরা দেখতে পেয়েছি যে জুলাই অভ্যুত্থান এবং তার পূর্ববর্তী সময়গুলোতে যারা চাঁদাবাজিগুলো করেছে, যারা টেন্ডারবাজি করেছে এবং যারা অস্ত্রের ঝনঝনানি কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। এবং আমরা দেখতে পেয়েছি এলাকাগুলোতে কিন্তু বিরোধী দলমতের উপর কীভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কলেজ ছাত্রীকে তাদের হাজবেন্ডের সাথে তখন ঘুরতে গিয়েছে, তাদেরকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। তাহলে আমাদের চোখে মোটা দাগে সন্ত্রাসী কিন্তু যারা আওয়ামী লীগ ছিল, যারা আওয়ামী লীগ মতাদর্শের ছিল এবং যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছিল, তারা মূলত সন্ত্রাসী ছিল। সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য। যুবলীগ সন্ত্রাসী ছিল, একই সাথে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা সকলেই কিন্তু সন্ত্রাসী। কেউ কিন্তু সাধু ছিল না, কেউ কিন্তু ভালো লোক ছিল না। আসলে আমরা মূলত এখানে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী বলতে মোটা দাগে আসলে আওয়ামী লীগকেই বোঝাচ্ছে। তবে এর বাইরেও যারা সন্ত্রাসী আছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক, যাতে করে তারা কোনো রাজনৈতিক আশ্রয়ে যাতে করে কোনো ধরনের দেশের মধ্যে অরাজকতার পরিস্থিতি তৈরি না করতে পারে। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই, এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমরা কথা বলছিলাম। এর আগেও আমরা সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশন দেখেছি, সেই অপারেশনগুলো অনেক সময় বিতর্কের ঊর্ধ্বেও যায়নি। এই ডেভিল হান্ট নিয়ে কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একদম সময় উপযোগী একটা বিষয় নিয়ে আজকে আলোচনার অবতারণা করার জন্য। ডেভিল হান্ট, ডেভিল মানে হলো শয়তান। শয়তান আল্লাহর তৈরি এবং আমাদের আদি মা বাবাকে সেই হেভেন থেকে বের করে দেওয়ার পেছনে এই শয়তান মূল ভূমিকা পালন করেছে। পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নাস, এবং পবিত্র কোরআন শরীফ পড়ার আগে, যে কোনো ভালো কাজ করার আগে আমরা একটা দোয়া পড়ি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত, প্রতারিত শয়তানের থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এবং সূরা নাসে বলা হয়েছে, আমি আশ্রয় চাচ্ছি সেই মহাপ্রভুর কাছে, জিন শয়তান এবং মানুষ রূপের শয়তান। আপনি বলছেন ডেভিল মানে শয়তান, শয়তানকে তো চোখে দেখা যায় না, এই ডেভিলকে খুঁজে পাওয়া যাবে? আমি সেখানে আসছি। জি, জিন শয়তান এবং মানুষ শয়তানের হাত থেকে। মানুষ শয়তান, সেই মানুষ শয়তান কারা? যারা সমাজের ভালো মানুষকে ধ্বংস করতে চায়, ভালো আদর্শকে ধ্বংস করতে চায়, ভালো একটা জীবন ব্যবস্থাকে উচ্ছৃঙ্খলতার মাধ্যমে, হত্যাযজ্ঞের মাধ্যমে, নানা ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তারা সমাজে অশান্তির সৃষ্টি করতে চায় এবং একটি সুন্দর শান্তির সমাজ যখন গড়ে উঠতে চায়, সেই শান্তির সমাজকে ধ্বংস স্তূপে পরিণত করতে চায়। সেই শয়তান থেকে আল্লাহ আশ্রয় চেতে বলেছেন। এখন কারা করছে, কারা এই শয়তান? দেখুন, আওয়ামী লীগ নামে দুর্বৃত্ত একটি দল, যেটা ইন্ডিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার মূল ইউনিটটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের 4 জানুয়ারিতে। ছাত্রলীগ নামক একটা সরাসরি ইন্ডিয়ার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এই দলটিকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করেছিল এই বাংলাদেশ নামক এই দেশটাকে ভারতের অংশ করে ফেলার জন্য। এটাই মূল কথা ছিল সেই সময়। এবং সেই দলটা পরবর্তীতে মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ রূপান্তরিত হয় এবং এর পেছনে সরাসরি ছিল ইন্ডিয়া জড়িত এক নাম্বার। জেনে হোক না জেনে হোক এই দেশের অনেক মানুষ ইন্ডিয়ার এই শয়তানি চক্রান্তে পড়ে নিজেরাও শয়তান হয়ে যায় এবং সেই শয়তানের আত্মপ্রকাশ আমরা পুরোপুরি লক্ষ্য করি স্বাধীনতা যুদ্ধের পর পর। তারা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি সেনাবাহিনীর নেতৃত্বে এই দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করার মাধ্যমে, কিন্তু সেই ক্রেডিটটা নিয়ে যায় ইন্ডিয়া। এবং শুধু এখানেই নয়, আওয়ামী লীগ নামে এই ডেভিল এই দলটি এই পুরো কৃতিত্বটা ইন্ডিয়ার হাতে তুলে দেয়। এবং এরপরে যদি আমি ঘটনা বলতে চাই, আপনার সহ্য হবে না, ধৈর্য কুলাবে না, আমি শুধু সংক্ষেপে আসতে চাই। এর আগে অপারেশন ক্লিন হার্ট ছিল, সেই ক্লিন হার্ট নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে, আবার ডেভিল হান্ট কোনো সমালোচনা আসতে পারে কিনা? আমি সংক্ষেপে বলছি। দেখুন, অপারেশন ক্লিন হার্টটা এটা এই বাংলাদেশের অভিসংবিধাত একজন নেত্রী যিনি খালেদা জিয়া, তার দেশপ্রেমের মাত্রা আকাশচুম্বী। তিনি ক্ষমতায় আসার সাথে সাথে দেশকে অরাজকতা থেকে মুক্ত করার জন্য তিনি অত্যন্ত সৎ উদ্দেশ্যে মিলিটারিকে সেই অপারেশন ক্লিন হার্টে নিয়োজিত করেছিলেন। আমি তখন ঢাকা এবং মুন্সিগঞ্জের ইনচার্জ ছিলাম অপারেশন ক্লিন হার্টের। বিশ্বাস করুন, ম্যাডাম খালেদা জিয়ার সেই সময় তার নির্দেশ ছিল আমাদের দেশকে শান্তি করতে হলে শান্তির একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করুন, এবং সেটা যদি আমাদের দলেরও হয় আমি সুপারিশ করতে যাব না আমার দলের কাউকে ছাড়িয়ে আনার জন্য, অন্যরা তো দূরের কথা। এটা ছিল তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এখন ধরুন, তৎকালীন সময়ে ইয়াং অফিসাররা অনেক দু একটা ভুল করে ফেলেছেন, এটা অস্বীকার করার জন্য কিছু নাই। সেই ভুল থেকে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। যেমন আমার সেই সময় আল্লাহর রহমতে ম্যাচুরিটি ভালো ছিল, আমি জানতাম কাকে কি করলে কি করতে হবে দেশের জন্য, কিন্তু সবার তো সেই ম্যাচুরিটি থাকে না, আমার মতো অনেকেরই ছিল। তো সেই ভুলভ্রান্তি থাকবেই। ইভেন মানুষ এমন একটা মানে প্রাণী আল্লাহ তৈরি করেছেন, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জি, আপনি বলেন এই ধরনের অপারেশনে ভুলভ্রান্তি থাকতে পারে। আমি ফিরবো আপনার কাছে। অ্যাডভোকেট রফিক সিকদার, আপনার কাছে জানতে চাই, রাজধানী ধানমন্ডি 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট। এই যে উদ্বেগটা জানানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা মনে করছে এতে আরও অবনতি হবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন সহ-আলোচককে এবং চ্যানেল টু দ্য পয়েন্টে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ 9 ফেব্রুয়ারি। আমি আজকের এই দিনে আপনার এই ভাষার মাসে আপনাকে বলতে চাই যে এই বাংলাদেশটি কিন্তু দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার যে মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা, শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটি কিন্তু এই বিগত দিনে বিশেষ করে 15 বছর আমরা যা দেখলাম সেটা সম্পূর্ণভাবে স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিক ছিল আওয়ামী লীগের শাসনকালটা। এবং সে কারণে আমাদের এই দেশের মানুষ সবসময় কিন্তু স্বাধীন চেতা। আমি বিভিন্ন সময় টকশোতে এসে বলেছি যে গণতন্ত্র সংগ্রাম কখনো কখনো ব্যাহত হয় কিন্তু ব্যর্থ হয় না। সেটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে যে অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে সকল অপশাসনের বিরুদ্ধে জমাট বাঁধা ক্ষোভ সেদিন কিন্তু 5ই আগস্টে আমরা দেখেছিলাম 2024 সালে। এবং আমরা সেটাও দেখেছি যে একটা ফ্যাসিস্ট একটা রেজিম সরকার উৎখাত হয়েছে কিন্তু তার সমস্ত ব্যবস্থাটা কিন্তু উৎখাত হয় নাই। সরকারের প্রধান যেটা উৎখাত হয়েছিল সে কিন্তু রাজনীতিকে মোকাবেলা করতে পারেনি সেদিন। তার যে সংগঠন আওয়ামী লীগ যে বলে যেটা প্রাচীন রাজনৈতিক সংগঠন, কিন্তু এই প্রাচীন রাজনৈতিক সংগঠনটা কিন্তু রাজনৈতিকভাবে অন্যান্য অপরাপর যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল রাজপথে তাদেরকে মোকাবেলা করতে পারেনি রাজনৈতিকভাবে। তাদেরকে কখনো গুলি করে, কখনো গুম করে, কখনো কোনো হত্যা করে, কখনো মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে এইভাবে তারা টিকে ছিল। আমাদের এই ডেভিল হান্টটা যেখান থেকে এসেছে, গাজীপুরে আমাদের আগের মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রতিমন্ত্রী ছিলেন তার বাড়িতে হামলা নিয়েই এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে কারা দোষী, কারা আক্রান্ত, কারা আক্রমণকারী, আপনি কি মনে করেন? না, আপনার প্রশ্নটা খুব
সমসাময়িক, আমি সেই জন্য যাচ্ছি, আপনার কথাটা যাচ্ছি, আপনার আগের কথাটা বলে আমি যাচ্ছি, আমি সব কথাগুলো আমি সংক্ষেপে বলবো। সেখানে আপনি দেখুন যে এই পরিস্থিতিতে কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে, এবং সে পালিয়ে গেছে এমনকি আপনি দেখেছেন যে তার যে পার্লামেন্টের 300 মেম্বার ছিল, এমনকি ডামি স্বতন্ত্র ছিল, তারা কিন্তু পালিয়েছে। কোথাও কখনো কি তখন ওই সময় রাজনীতি দেখেন নাই যে একটা পার্লামেন্টের মেম্বার পদত্যাগ করেছে, এই অন্যায়ের অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। পার্লামেন্টে মানে সংসদ সরকারের কোনো মন্ত্রী পদত্যাগ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী যে ছাত্রদের উপরে গুলি করছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও পারছে না, করে নাই কিন্তু তারা কিন্তু পালিয়ে গেছে। অবশেষে আমরা দেখছি চোরাপথে পালাচ্ছে সীমান্ত দিয়ে, চোরা কারবারিরা চোরাপথে চোরাচালান করে, কিন্তু রাজনৈতিক নেতারা চোরাপথে পালায়, এটা কিন্তু আওয়ামী লীগ থেকে আমরা দেখলাম। আবারও শেখ হাসিনা ইতিপূর্বে কয়েকবার পালিয়েছে। এখন আপনি দেখেন পালিয়ে যেটা সংকট হয়েছে যে এই যে অস্ত্রগুলো যে লুটপাট করেছে সারা দেশে থানাগুলো থেকে বিভিন্নভাবে, আমি বলবো যে আজকে ডক্টর ইউনূস সাহেবের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট, তাদের উচিত ছিল সরকার গঠন করার পরপরই তারা এই অপারেশনগুলো যাওয়া, তারা দেরি করে ফেলেছে। যদি অপারেশনগুলো করতো তাহলে এই যে ষড়যন্ত্রকারীরা গাপটিমারা যারা ছিল তারা এনাকি তৈরি করতে পারতো না সমাজে। আমরা কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে বলি যে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে 5 তারিখের পরেই আবার নতুন করে বার্তা দিয়েছেন যে বাংলাদেশে কোথাও যেন কোনো গণ্ডগোল, এনার্কি, বিশৃঙ্খলা, ভাঙচুর না হয়। আমরা কিন্তু প্রত্যেকে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানসামপুরে, আমরা কিন্তু 6 তারিখ ভোরে চলে গেছি এলাকাতে, হ্যান্ড মাইক নিয়ে জায়গায় জায়গায় বক্তব্য রেখেছি, আমাদের নেতার বার্তা দিয়েছি, আমাদের নেতা কর্মীরা শুনেছে, সংযত রেখেছি। যেটা আওয়ামী লীগের নেতা সাধারণ সম্পাদক বলেছিল যে তারা পতনের পরে 1.5-2 লাখ মারা যাবে একসাথে, এত অপরাধ করেছে 15 বছর। এই কথাগুলো আমরা জানি। এরপর সেটা বলছি, সে কারণে যে 32 নম্বরের যে হামলা, আমরা কোনো হামলাটাকে কিন্তু আমরা অশান্তটাকে আমরা চাচ্ছি না, কিন্তু এখন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, আমরা কিন্তু শান্ত পরিবেশ রাখতে চাচ্ছি। এখন যারা অশান্ত করছে সরকারকে কিংবা পরিবেশকে, বুঝতে হবে যারা নির্বাচন চাচ্ছে না, একটা সুষ্ঠু নির্বাচন না হোক। গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ির উপরে কিংবা আরও যেখানে যেখানে হয়েছে আমরা কোনোটাই চাচ্ছি না, কিন্তু সে কারণে কিন্তু আজকের এই সরকার দেরিতে হলো এই যে ডেভিল হান্ট আপনার যে অপারেশন, এটা সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো যে সেটা নিয়েছে ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই যেন মানবিক হয়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হয়। আপনি চান যে অপারেশনটা চলুক, সন্ত্রাসীরা ধরা পড়ুক, কিন্তু সেটি মানবিক হয়। আমি ফিরবো আপনার কাছে। হাসিব আল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন, সেই রাজনৈতিক দলের নাম আমরা এখনো জানি না, এই রাজনৈতিক দলে সম্ভাব্য কারা থাকতে পারেন? আচ্ছা দেখুন, বাংলাদেশে যারা এই যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 15 বছরের সংগ্রামের যারা সাথী ছিল, যারা রাজপথে আমাদের সহযোদ্ধা ছিল, অবশ্যই তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এবং যারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, এবং জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু এখানে নেমে এসেছিল। সেখানে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা ছিল তারা ছিলেন, তারপরে হচ্ছে সাবেক আমলারা ছিলেন, সেখান থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মুটে মজুর, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এবং রিকশাওয়ালা ভাইয়েরাও কিন্তু আমাদের এই আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। এই যে বাংলাদেশের সর্বস্তরের জনতার যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং সবাই যে আসলে নিজেদেরকে রিলেট করতে পেরেছিল, যখন আসলে আমরা ছাত্ররা যখন মার খাচ্ছিলাম, তখন আমরা ছাত্ররা তো কারো ভাই, কারো বোন, কারো সন্তান, তখন আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমাদের রিকশাওয়ালা ভাইরা কিন্তু তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক দলের দিকে আমরা মনে করছি যে একটা রাজনৈতিক ভ্যাকিউম রয়েছে, এবং যে বাংলাদেশে যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সম্পূর্ণ বিলোপ কিন্তু আমরা 3 তারিখে ঘোষণা করেছিলাম। আমরা মনে করছি যে আমাদের দায়িত্বটা আসলে দেখুন, আসলে এই অভ্যুত্থানে মানুষ ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে, সুতরাং এই মানুষের জন্য কিন্তু আমাদের একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে। মানুষের জন্য আপনাদের দায়বদ্ধতা রয়েছে, এবং রাজনৈতিক দল গঠন করলেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা কতগুলো আসনে আপনাদের দেখুন, আমাদের যে রাজনৈতিক দলটা আসছে, আমরা অবশ্যই চাইবো যে আমাদের কিন্তু আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে চাই, এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আমরা বিনির্মাণ করতে আগ্রহী। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণের সাপোর্ট থাকলে এবং জনগণ যদি চায়, তাহলে আমরা যতগুলো আসন হবে 300 আসন, আমরা 300 আসনে কিন্তু প্রার্থিতা করার জন্য সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছি। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি প্রত্যেকটি জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে কিন্তু জনসাধারণের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আমাদের কর্মসূচিগুলোতে, এবং তারা কিন্তু আসলে চাচ্ছে যাতে করে একটা নতুন দল আসে। কেননা তারা কখনো আর চায় না যে আগের যেই একটা স্বৈরাচার সরকার তারা দেখেছে, কিংবা আগের যে রাজনৈতিক যেই সংস্কারগুলো প্রয়োজন, আমাদের যে রাজনৈতিক পাওয়ার প্র্যাকটিসের একটা অপসংস্কৃতি কিংবা আধিপত্য, দখলদারিত্ব, এই ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ চাচ্ছে না। যার কারণে মানুষজন চাচ্ছে যাতে করে নতুন একটা রাজনৈতিক দল আসে, এবং সেই রাজনৈতিক দলটার আচার আচরণ যেন সেই রকম হয়, তাদের প্রত্যাশার জায়গাটা করবেন। জনগণ যদি চায় তাহলে আমরা চেষ্টা করব। জনগণ কি চায় সেটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, জনগণ আসলে চাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল আসুক, এবং নতুন রাজনৈতিক দল ভালো করবে, এটা কিন্তু জনগণের একটা প্রত্যাশার জায়গা, এবং এই 24-এর কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু সেটাই। আপনারা কি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
কিংবা জামাতে ইসলামী এদের সঙ্গে যুগপৎ রাজনীতি করবেন কিনা? দেখুন, আসলে রাজনীতি করতে হলে তো সবার সাথে রাজনীতি করতে হয়। আমরা কখনোই মানে যারা স্বৈরাচার ছিল এবং যারা স্বৈরাচারের দোষী ছিল তাদের সাথে রাজনীতি করব না। বাকি আমাদের সকলের সাথে একটি রাজনীতি সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি এবং সম্প্রীতির একটা রাজনীতি এবং আমরা সম্প্রীতির একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা গত 15 বছরে দেখেছি কি এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে তারা এবং আওয়ামী লীগ বিএনপি হলে একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কিন্তু এক ভাই আরেকজনের উপর আঘাত করেছে। একসাথে বিএনপির কোনো লোক যদি যেই দোকানে চা খেতে যেত ওই দোকানদারকে নিষেধ করে দেওয়া হতো যাতে এই বিএনপির লোক চা খেতে না পারে। মানে কোনো ন্যূনতম একটা সামাজিক চুক্তির কথা বা সামাজিক একটা সম্পর্ক যে সেইটা কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। মানুষের একটা সমাজ ব্যবস্থা, একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে মানুষের মাঝে থাকা যায়, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে কিন্তু তাদের মাঝে একটা সামাজিক সম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ আপনারা রাজনৈতিক দল করলে তখন সেই সম্প্রীতির জায়গাটা থাকবে। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, সবার সাথে রাজনীতি করতে এবং একটি বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে যেখানে সবার মত প্রকাশের অধিকার থাকবে, রাজনীতি করার অধিকার থাকবে, কথা বলতে পারবে। জি, কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই এই যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চায়, আমরা সবসময় জানি যে তারুণ্যের শক্তি অসাধারণ, সেখানে অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের কথা এসেছে। আপনারাও আন্দোলনের সঙ্গে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্টে। এই রাজনৈতিক দলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হাসিবের কথা ধরে আমি বলতে চাই, প্রীতি প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুলে ঘর। এই স্বর্গ আমরা কখনো দেখতে পাইনি বাংলাদেশে এখন পর্যন্ত। রাজনৈতিক দলগুলো পারস্পরিক হানাহানি, পারস্পরিক কাদা ছড়াছড়ি করে বাংলাদেশের মানুষের ভিতরে একটা অশ্রদ্ধার সৃষ্টি করেছে রাজনীতির প্রতি। বিশেষ করে আওয়ামী লীগ এখানে মুখ্য ভূমিকা পালন করেছে। তারা এই দেশের মানুষকে কখনো চায়নি। ইন্ডিয়ার নির্দেশে তারা এই দেশের মাটিকে চেয়েছে আর দালালগুলোকে চেয়েছে, শয়তানগুলোকে চেয়েছে। যেই শয়তানগুলোকে হান্ট করার জন্য এই অপারেশন ডেভিল হান্ট শুরু হবে, এখন শুরু হয়নি, শুরু হবে। আজকে কোঅর্ডিনেশন মিটিং হয়েছে বিকেলবেলা, সব গত রাত থেকে শুরু হয়ে গেছে। না, শুরু হয়নি, সেটা হয়েছে অন্যভাবে, বাট অফিসিয়ালি এখনো কোঅর্ডিনেশন ফাইনাল হচ্ছে এবং কোন জায়গায় কিভাবে অপারেশন হবে আমরা পত্রিকাগুলোর মাধ্যমে জানতে পেরেছি গতকাল থেকেই শুরু হয়েছে। না, এটা আগে থেকেই তারা ছিল, বাট অপারেশন এটা অফিসিয়ালি শুরু হচ্ছে আজকে রাত্রে থেকে। আবার আপনি দেখুন বাংলাদেশে যে রাজনীতি, এই রাজনীতি আসলে এখন ছাত্র সমাজ যারা এখন নতুন একটি দল করতে চাচ্ছে, আমার মনে হয় এই রাজনৈতিক দলটাকে অনেক দলই সহজে মেনে নেবে না, মানতে চাবে না। তারা বলতে চাচ্ছে যে ক্ষমতার আশীর্বাদে তারা গড়ে উঠছে, সেটা কখনো সহনীয় হওয়া যাবে না। তো এক্ষেত্রে ছাত্রদের উদ্দেশ্য লক্ষ্য যদি সঠিক থাকে এবং তারা যদি ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারে তাহলে হয়তো তারা, এবং সেখানে যদি মানুষের 93% কিংবা 90% মানুষের মৌলিক জীবন ব্যবস্থাকে তারা যদি প্রাধান্য দেয়, এই আদর্শের বিরুদ্ধে গেলেই কোনো রাজনৈতিক দল সফল হতে পারবে না। হয়তো তারা 5 বছর 10 বছর 20 বছর শাসন করবে কিন্তু মানুষ শান্তি পাবে না। সেটা কীরকম? যেমন যেটা ইসলামী আদর্শ আমি যেটা বলি বাংলাদেশের মানুষ ধারণ করে, আপনি তো দেখেন প্রতিটি মসজিদে কত মানুষ নামাজ পড়তে প্রতি ওয়াক্তে, তাই না? সেই মানুষগুলোকে ইগনোর করে। আপনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, আপনি কি জামাতের রাজনীতির সঙ্গেও কখনো না, যুক্ত হতে চেয়েছিলেন? আমি কখনো রাজনীতির সাথে যুক্ত হয়েছি কেবল বিএনপির রাজনীতির সাথে। আমি কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক কোনো কালই ছিল না। আপনারা হয়তো জানেন আমি 25 জন অফিসার নিয়ে 2023 সালের 10ই সেপ্টেম্বর আমাদের দলের চেয়ারম্যানের কাছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে আমরা দলে যোগদান করেছি। দ্যাট ওয়াজ দ্য এই 15 ইয়ার্সে একটা সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ছিল সেটা। সেখানে আমরা এখনো বিএনপির সাথে আছি। জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে আপনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেক্ষেত্রে কি ছাত্রদের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে? দেখুন, আমি একটা দলে অলরেডি যোগদান করেছি। আমি চেষ্টা করব আমার দলের মধ্যেই আমি ভূমিকা রাখার জন্য, এবং আমি বিএনপি করলে যে আমি ছাত্র সমাজের সেই সংগঠনটাকে অস্বীকার করব, তাদের সাথে হিংসা করব, বিদ্বেষ করব। একটু আগেই তো বললো যে পারস্পরিক যে সমঝোতা, ভালোবাসা, এটা তো থাকতেই হবে। এটা ছাড়া তো আসলে সমাজ টিকবে না। রাজনৈতিক দল গঠন করার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, এবং তারা যেহেতু অগ্রণী ভূমিকা পালন করেছে এবং জীবন দিয়েছে, এটি সহজ ব্যাপার ছিল না। আপনাকে বলি, অনেকে স্বাধীনতা যুদ্ধের সাথে এটাকে তুলনা করতে চায়,
স্বাধীনতার যুদ্ধ একটা আলাদা জিনিস। সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করেছে। জেনারেল ওসমানের নেতৃত্বে এই 16 ফেব্রুয়ারি তার মৃত্যু দিবস আমরা পালন করছি রাওয়া থেকে। দেখুন, এই আন্দোলনটা ছিল দেশের শয়তানদের বিরুদ্ধে, এবং সেটা খুব সহজ ছিল না। দিনে দুপুরে ব্রাশ ফায়ার করে মানুষকে মারছে, দিনে দুপুরে স্নাইপার রাইফেল দিয়ে আকাশ থেকে গুলি করছে, পাতাল থেকে গুলি করছে, গুম করছে, খুন করছে। ক্যান ইউ ইমাজিন? 1600 মানুষ গুম হয়েছে, এবং এর বেশি হতে পারে সংখ্যাটা, এবং খুন হয়েছে। এই শুধু এই বিষয়টা নিয়েই আমি আপনার কাছে ফিরবো। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে জানতে চাই, আমরা রাজনীতির কথা যখন বলছিলাম তখন ছাত্রদের নতুন দলের কথা বলছিলাম, জামাতের রাজনীতির কথা বলছিলাম, বিএনপি রাজনীতির কথা বলছিলাম, এবং এই সব রাজনীতিগুলো যেখানে এসে এক জায়গায় দাঁড়ায় সেটি হচ্ছে নির্বাচন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। আসলেই কি সম্ভব? দেখুন, আগামী 11 ফেব্রুয়ারি আমাদের বিএনপি ঘোষিত সমগ্র বাংলাদেশে জেলায়, পৌরসভায়, মহানগরে সভা সমাবেশ আমরা আয়োজন করেছি। রমজান আগ পর্যন্ত সেটি চলবে। আমাদের দাবি অনেকগুলোর মধ্যে প্রধান দাবি দুটা। একটা হচ্ছে যে রমজান মাস আসতেছে, নিত্যপণ্য যে দ্রব্যমূল্য আছে এটা স্বাভাবিক রাখা, এটা দাবিতে সরকারকে ইয়ে করা। আর একটা হচ্ছে যে সঠিক সময়ে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। কারণ নির্বাচন যতই দেরি হচ্ছে ততই নানান রকমের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা পতিত স্বৈরাচার ছিল তাদের দোসররা, আমরা বুঝতে পারছি। এবং নিশ্চয়ই ডক্টর ইউনূস সাহেবের যে সরকার তারাও বুঝবে, কারণ তারাও তো এই আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রগণ অভ্যুত্থান, এটার এই চেতনার বাইরে তো এই সরকারও না। এবং এই সরকারের মধ্যে যদি কেউ থাকে, আমার কাছে কারো কেউ বলে যে কেউ নাকি আছে, কে আছে আমি জানি না ভালো করে স্পষ্ট করে। যদি কেউ থেকে থাকে নিশ্চয়ই তারা বেরিয়ে যাবে আপন ইচ্ছায়। এটা তো সম্মানের সাথে তাদের থাকার সুযোগ নাই। যারা আগামী দিনে একটি সঠিক এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহযোগিতা করবে। আপনারা বিএনপির পক্ষ থেকে তো সবসময় নির্বাচনের কথাই বলছেন। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে, যে দেশের নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয় নাই গত 15 বছর, তরুণ ছাত্ররা, ভোটার যারা আছে প্রায় 3.5 কোটি ভোটার বঞ্চিত বলতে থাকে, জনগণও তো বঞ্চিত, প্রায় 12 কোটি ভোটারের মতো আছে। তো ভোটের অধিকারের জন্য নির্বাচনের কথা বলবো না? নিশ্চয়ই বলবেন, কিন্তু হিসেবে নির্বাচনের কথা এসেছে, কিন্তু নির্বাচনের কথা বললেই আমি বুঝি না। আমি আমার প্রশ্নটি শেষ করেন। সংস্কার কমিশনগুলো শুধুমাত্র এই 6 মাসের রিপোর্ট পেশ করেছে। আপনার ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে, সেই ন্যূনতম সংস্কারের সময়টিও কি বিএনপি দিচ্ছে? দেখুন, এখানে তাদের ইয়াতে মধ্যে আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের মতো হবে, একটা কথা আসছে। সংস্কারে অনেকগুলো ইতিমধ্যে জমাও দিয়েছে। সংস্কারে কিন্তু কোনো শেষ নাই, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রসেস। সব সংস্কার করতে করতে পরে দেখা যাবে যে আমাদের সমস্ত আকাঙ্ক্ষা উদ্দেশ্য ধূলিসাৎ হয়ে যাবে। এই রক্তের সাথে কিন্তু বেমানি করা যাবে না কারোর। রক্ত কিন্তু কাউকে ক্ষমা করে না কখনো। ইতিহাস কখনো যেমন ক্ষমা করে না, রক্ত কখনো ক্ষমা করে না। আবার রক্ত কিন্তু বেমানিও করে না। সুতরাং রক্তের যে আমাদের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক নির্বাচন হবে। এবং এই যে সরকারটা আছে নিশ্চয়ই ওরা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে, আমাদের বিশ্বাস। তো সুষ্ঠু নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা বাকি সংস্কারগুলো করবে। তারা, আমরা তো বলি না যে বিএনপি আমরাই সরকার গঠন করব, আমরা সেই কথা বলি না, কিন্তু আমরা আমাদের বার্তাটা দিয়েছি 31 দফায়, যে আমরা যদি নির্বাচিত হই সরকারে যাই আমরা 31 দফা বাস্তবায়ন করবো। সেই 31 দফায় তো নিশ্চয়ই আজকে সংস্কারের কথা যেখানে যেখানে আছে সবগুলি অলমোস্ট আছে। এবং যদি কিছু যদি বাকিও থাকে, নির্বাচন দরকার। জনাব হাসিব, আপনার কাছে একটা প্রশ্ন তাহলে আসি। আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, কবে রাজনৈতিক দল গঠন করবেন, কবে তার নাম জানাবেন, কবে 300 আসনে প্রার্থী সিলেক্ট করবেন, কবে দল গুছাবেন? নির্বাচন তো ডিসেম্বরে হতে যাচ্ছে। আচ্ছা দেখুন, আসলে নির্বাচন কখন হবে সেটা আসলে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আসলে ঠিক করবে। এই মুহূর্তে আমরা যেটা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আসলে জুলাই গণ অভ্যুত্থানে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছিল এবং বুলেটের সামনে মানুষজন যেভাবে বুক পেতে দিয়েছে এবং জীবনের মায়া না করে কিন্তু মানুষগণ কিন্তু অকাতরে তাদের জীবনকে উৎসর্গ করেছে দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের ভবিষ্যতের জন্য। এবং দেশে যেই বিদ্যমান একটা ফ্যাসিবাদী স্ট্রাকচারটা রয়ে গেছে, এই যে ফ্যাসিবাদী স্ট্রাকচারটাকে ভাঙার জন্য কিন্তু এতগুলো মানুষ জীবন দিয়ে গেছে, তারা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে। দেখুন, আসলে এখন যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাটা রয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থায় যদি কাউকে ক্ষমতায় দেওয়া হয় কিংবা কোনো পলিটিক্যাল পার্টিকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি সেই পলিটিক্যাল পার্টির আচরণ কিন্তু আওয়ামী লীগের মতো আচরণের মতোই হবে। কেননা মূলত সমস্যাটা এই স্ট্রাকচারটাকে যেভাবে সাজানো হয়েছে, যেখানে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পাওয়ারের কোনো ব্যালেন্স নেই, সেখানে প্রধানমন্ত্রীকে অপসারণ করার জন্য কোনো প্রসেস নেই, সেখানে দেখা যায় যে কি কোনো একটা ব্যক্তি
বাড়তি পূজা কিন্তু আবার চলে আসে। সেই জায়গা থেকে এই যে সংবিধানটা রয়েছে এবং যে রাষ্ট্র ব্যবস্থাটা রয়েছে, এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু একটা দলকে কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে অনেক বেশি উদ্বুদ্ধ করছে, অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে। সো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা যেটা হচ্ছে শহীদদের যেই রক্তের সাথে যেই তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার যাতে পূর্ণ বাস্তবায়ন হয়, যাতে করে যেই রাষ্ট্র ব্যবস্থাটা রয়েছে এই ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ভেঙে, ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে যাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার আপনারা ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙতে চাচ্ছেন, কিন্তু সেখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি করব। প্রিয় দর্শক, আমরা আছি চ্যানেল আই ডিজিটালে, ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মেট্রোসেম টু দ্য পয়েন্ট উপভোগ করতে পারেন। যে আমি বলছিলাম আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা পত্রিকার মাধ্যমেই জানতে পেরেছি যে 25টি আলাদা আলাদা প্ল্যাটফর্মের উত্থান হয়েছে, তাহলে কি হলো? দেখুন, প্ল্যাটফর্মের উত্থান হওয়া মানুষের রাজনীতি করার অধিকার, মানুষের যে প্ল্যাটফর্ম যত বেশি হবে গণতান্ত্রিক আন্দোলন কিংবা সংস্কারের আন্দোলন তত বেশি বেগবান হবে। কারণ প্ল্যাটফর্ম কিন্তু এখানে আলাদা আলাদা প্ল্যাটফর্ম কিন্তু তেমন কিছু করে না। আমরা দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ছাত্রই কিন্তু চাচ্ছে যে একটি সংস্কার, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ। সেই জায়গায় প্ল্যাটফর্ম যতগুলো হোক, প্ল্যাটফর্ম কিন্তু ম্যাটার করে না। দেখুন, আসলে যে জুলাই অভ্যুত্থানেও কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু সবাই এক হয়ে গেছিলাম, আমরা সবাই কিন্তু এক ছিলাম বাংলাদেশ প্রশ্নে এবং খুনি হাসিনার ক্ষমতা আচ্যুত করতে হবে এই প্রশ্নে কিন্তু আমরা সবাই এক ছিলাম। সুতরাং বাংলাদেশে যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিদ্যমান রয়েছে এটার সম্পূর্ণ বিলোপের পক্ষে কিন্তু আমরা সবাই এক আছি। যতগুলো প্ল্যাটফর্ম হোক না কেন, যত দল হোক না কেন, এটা মানুষের মতামত, মানুষ তার দল গঠন করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার, এটা মানবিক অধিকার, সেই জায়গা থেকে তারা করতেই পারে। তবে বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক এখন পর্যন্ত আছি আমি মনে করছি। তবে আসলে দেখা যায় যে কি, দেখুন আসলে অনেক সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই সংস্কার প্রস্তাবনাতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি থেকে অনেক ব্যাপারগুলোতে কেন জানি একটা নিষেধাজ্ঞা কিংবা সংস্কার করতে চাচ্ছে না। তারা যেটা বলছেন যে 31 দফাটাই তারা আসলে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যটা কি, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জনগণের জন্য কাজ করা, জনগণের ভালোর জন্য কাজ করা, দেশের ভালোর জন্য কাজ করা। 31 দফার সংস্কারটাই যদি এই সরকার করে তাহলে আসলে কোনো সমস্যা তো আমরা দেখতেছি না। কারণ ক্ষমতায় যাওয়া মানে তো ক্ষমতার মানে টেন্ডারবাজি করা না, চাঁদাবাজি করা না। ক্ষমতায় যাওয়া মানে মানুষের সেবা করা, দেশের সংস্কার করা, দেশকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? সো আমরা যেটা মনে করছি এই 31 দফাও যদি এই সরকার বাস্তবায়ন করে কিংবা এই সরকারকে যদি একটি পর্যাপ্ত পরিমাণ একটু সময় দেওয়া হয় এবং এই সরকারকে যদি আমি মনে করছি যে যদি সাপোর্টটা দেওয়া হয়, আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত সময়টুকু, দেখুন আসলে পর্যাপ্ত সময়টুকু সর্বোচ্চ যেই পর্যায়ে সময়টা আছে, একটা বায়বীয় শব্দ পর্যাপ্ত সময়। আমি বলছি দেখুন এখন পর্যন্ত যতগুলো সরকারি অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে কিংবা যতগুলো সংস্কার তারা করতে চেয়েছে, তারা আমরা দেখতে পেয়েছি সংবিধান বাতিলের ব্যাপারেও কিন্তু বিএনপির থেকে আমরা কিন্তু সেইভাবে সাপোর্টটা পাইনি, বা এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই সাপোর্টটা পায়নি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করার কথা ছিল, সেই জায়গাতেও সমর্থন পাইনি। কিংবা যখনও যদি কোনো কমিশন কোনো রিপোর্ট দেয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন যেন একটু অসন্তোষ, একটু বিরোধিতা থেকেই থাকে। এই যে ব্যাপারগুলো না করে তারা যদি আসলে সংস্কারটাকে সাপোর্ট করতে, আপনি কি বলবেন? ছাত্রদের অনেক ব্যাপারে আপনাদের দ্বিমত রয়েছে, একটা কেমন জানি দেখতে পাচ্ছি। ছাত্ররা বলতে আপনি কি বলতে চাচ্ছেন? ছাত্র তো আমাদের সন্তানেরও আছে, আমাদের সন্তান। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, না এমনকি ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল, এই সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং আমি আপনাকে যদি একটু পিছনে ফিরে যেতে বলি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ। এই সকল ছাত্র সংসদ নির্বাচন যতবার হয়েছে বাংলাদেশে, মুজিব কন্যা শেখ হাসিনার যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ ততবারই ছাত্রদের সাথে হেরেছে। বিপুল ভোটে জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবী ছাত্রদের ভোটে নির্বাচিত ছাত্র সংসদ প্রতিষ্ঠা করেছে। এবং ছাত্র সংসদ প্রতিষ্ঠাই করে নাই শুধু, জাতীয়তাবাদী ছাত্রদল এরশাদ সরকারের মতো ফেসিস্ট সরকারকে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে এবং গণতন্ত্র অতন্ত্র পরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বে কম্প্রোমাইজের লিডারশিপে, ক্যারিজমেটিক লিডারশিপের মধ্য দিয়ে ছাত্রদল সেদিন 90-এর 6 ডিসেম্বর হাসিনাকে এরশাদ সাহেবকে পতন ঘটিয়েছিল এবং সেদিন প্রমাণ করেছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, ইটস রিয়েলিটি। যে ছাত্রদল, এবং তখন আমরা ছাত্রদল ছিলাম, আমরা অনেক লাঠি পেটা, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। আমার ভাই বললো নাসিব যে জুলাই আগস্টে, শুধু জুলাই আগস্ট তো অবশ্যই স্মরণ করবো। জুলাই আগস্ট শুধু গত 1.5 যুগ ধরে, আমি বিশ্বাস করি গত 1.5 যুগ ধরে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চলেছে। এমনকি আপনাকে যদি বলি, আমাদের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে গুম করা হয়েছে, সাইফুল ইসলাম হিরুকে গুম করা হয়েছে, হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়েছে, ছাত্রদল সুনীলকে গুম করা হয়েছে, সিলেটের দিনাকে গুম করা হয়েছে। তারপরে ফেনীর তুষারকে শুনেন, ফেনীর তুষারকে ড্রিল মেশিন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসা পরে 96 সালে ফেনীর তুষারকে গাছে বেঁধে নিয়ে ড্রিল মেশিন দিয়ে যখন তাকে ক্ষত বিক্ষত করা হয়, তুষারের মা চিৎকার করে বলেছিল আমার ছেলে কীভাবে মেরো না। শেখ হাসিনা সন্ত্রাসের কিন্তু থামে নাই, অনেক শত
নির্যাতনের মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মী আমাদের হত্যা হয়েছে, গুম হয়েছে, নিপীড়ন নির্যাতিত হয়েছে। সমস্ত পাপের শেষ ফসল হচ্ছে শেখ হাসিনার 5ই আগস্ট 2024 সাল। সুতরাং এই 5ই আগস্টের পূর্বে যারাই নিহত হয়েছে, যারাই গণতন্ত্রের সংগ্রামের জন্য রক্ত দিয়েছে, প্রত্যেককে আমি স্যালুট জানাই। প্রত্যেকেরই অবদান আছে এবং শুধু জুলাই আগস্ট নয়, আমাকে টোটালটা যোগ করতে হবে। এবং জুলাই আগস্টে যারা করেছে সর্বোপরি তারা আমাদের দেশের সূর্য সন্তান। সে কারণে আমি বলবো যে ছাত্র গণ অভ্যুত্থানে গত 15 বছর যারা অবদান রেখেছে তাদের রক্তের আক্ষরে যে লেখা আছে সেই লেখাটি যেন নষ্ট না হয়, নস্যাৎ না হয়। কিছু কিছু ছাত্র আমাদের এরাই তো, আমাদের তো আগামী দিনে বাংলাদেশ, ওরা ওদেরকে কেউ কেউ নানানভাবে মিসগাইড করতে চেষ্টা করে, কিন্তু আমরা কিন্তু মিসগাইড করতে হতে তাদেরকেও দিব না। কারণ কি, তারা আমরা একটা অবিচ্ছেদ্য শক্তি। না, আমরা একটা অবিচ্ছেদ্য শক্তি, সেটা বলেছেন আসিফে। আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে, হাসিনার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কিন্তু অভিন্ন আছি, এখনো আছি। যে কোনো সময় হাসিনার যদি কোনো কালো থাবা, তার কোনো চক্রান্ত যদি আবার দেখবেন আপনি, তখন সবাই 1 মিনিটের মধ্যে এক হয়ে গেছে, 5 মিনিটও দেরি হবে না। যারাই মনে করে যে বিভাজন হয়ে গেছে, বিএনপির সাথে এখন মুখে নাই, মুখে নাই, বিএনপির সাথে যেমন সবাই আছে, সবার সাথেও বিএনপি আছে, বাংলাদেশের সাথে আমরা বিএনপি আছি। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে বিএনপি অতীতের মতোই অতন্ত্র প্রহরীর মতো আছে। নির্বাচন চাই শুধু একটা সুষ্ঠু জনগণের মালিকানা, জনগণের কাছে নির্বাচন চাওয়া কোনো অন্যায় কারণ না। গণতন্ত্র শক্তিশালী কখনো হয় না। আপা শুনেন, শুনেন, নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া কখনো গণতন্ত্র টেকসই হয় না, মজবুত হয় না। আপনি ভালো করে জানেন গণতন্ত্র এখন কিন্তু নড়বড়ে, আপনাকে বুঝতে হবে। কারণ সরকার কিন্তু জবাবদিহি না, আর নির্বাচিত না। আমাদের মনের সরকার, প্রাণের সরকার, ইচ্ছার সরকার। বাট কি সরকার সেটা বুঝতে হবে। কি নামে আপনি বলবেন তাকে? আমাদের ইচ্ছা সরকার, আমাদের পছন্দেরই সরকার, আমরাই তাদেরকে বসিয়েছি, দ্যাট ইজ ট্রু। কিন্তু এই সরকারকে যতদিন আপনি, তাদের অভিজ্ঞতা সবার কিন্তু নাই আপা। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, ফেমাস, সবার কিন্তু অভিজ্ঞতা নাই সরকার চালানোর। যাদের যাদের অভিজ্ঞতা আছে, আগামী দিন নির্বাচন হবে, তারা আসবে, দায়িত্বে আসবে। যারাই সরকার গঠন করবে, অনেকে আছে সরকারের এই জায়গা, তারা যদি ঠিকমতো কাজ করে, তারাও কাজ করবে সেই সরকারের সাথে। আন্দোলনের সরকারের, তারা আন্দোলনের সংগ্রামে তারা রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তারাও আসবে আমাদের সাথে মার্চ করবে। আমরা একসাথে মার্চ করে দেশটাকে। যে আমাদের সকলের সরকার, আপনারাই এই সরকারকে বসিয়েছেন, তাহলে দেশ চালাচ্ছে কারা? এখন যদি আপনি আবার বলেন যে এই সরকার না, কথা শুনছে না, ইন্টিরিয়াম গভর্নমেন্টই দেশ চালাচ্ছে, কিন্তু সরকারকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য, অস্থিতিশীল করার জন্য, সমাজেও এনার্কি সৃষ্টি করার জন্য দেখছেন না কি হচ্ছে। এগুলো থেকে আমাদেরকে মুক্ত পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক একটি সরকার দরকার। সেই জন্য আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি। নির্বাচনটা হলে একটা গণতান্ত্রিক সরকার হলে এই সরকারের যে উদ্দেশ্যগুলো আছে অবশ্যই আমাদেরকে তো বিচার করতে হবে। কারা অস্থির করছে? প্রতিটি সরকাররা, যারা ফ্যাসিস্ট, যারা রেজিম, যারা পালিয়ে গেছে এবং তাদের এখন দোষরা এখন আছে বিভিন্নভাবে, বিভিন্ন পোশাকে পরে আছে, বিভিন্নভাবে লুকিয়ে আছে, কখনো কখনো মাথা উঁচু করতে চায়, তাদেরকে বিচার করতে হবে। তো তাদের আইনের আওতায় আনতে হবে। এই যে আজকে আপনার যে ডেভিড হান্ট যে আনছে অপারেশন, এটা আরো আগে আনা উচিত ছিল, শুরুতে আনা দরকার ছিল, দেরি হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলছি, এটা এনেছে বলেই যে শুধু বিরোধী দল বলে যে আপনার তাকে আপনি যাকে তাকে আপনি এই অপারেশনে এনে আওতায় এনে মিশন সাকসেস করবে সেটা নয়। যারা নিরপরাধী, যারা দোষী নয়, সেরকম কেউ যেন এটার মধ্যে না পড়ে, সেটা আমি তাদের কাছে দায়িত্বের সাথে দাবি জানাবো। আওয়ামী লীগ করতে পারে, একটা আওয়ামী লীগ করেছে। আপনার কথা একেবারে পরিষ্কার। হাসিব কিছু একটা যোগ করতে চাচ্ছেন? দেখুন, আমি যেটা যোগ করতে চেয়েছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু ছাত্রদল অনেক বড় ভূমিকা রেখেছে, তারা সামনে থেকে নেতৃত্বও দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট রফিক শিকদার ভাই যেটা বললেন, তিনি বললেন যে আসলে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের জনপ্রিয় ছাত্র সংগঠন, অনেক বড় ছাত্র সংগঠন। হ্যাঁ, আমরা সবাই স্বীকার করি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ক্ষেত্রে ছাত্রদলের উপর থেকে হয়তো বা কোনো একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জাকসু ইলেকশনের ব্যাপারে কথা আসলো, যখন তারা ফাইনালি ডেটটা ঘোষণা করতে যাবে, তখন কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে জানানো হলো যে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাহলে লাশ পড়বে। আসলে এই বক্তব্যের সাথে এই যে একটা বক্তব্য ছাত্র দলের পক্ষ থেকে জানানো হলো, কিংবা একটা কনসার্ন ছাত্র দলের পক্ষ থেকে জানানো হলো, তাহলে এটা কেন করা হলো? তারা কেন আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলো চাচ্ছে না? আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে হয়তোবা যেহেতু বিএনপির অঙ্গ সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, আমার মনে হচ্ছে কেন জানি এই যে বার্তাগুলো, এটাগুলো বিএনপির উপর থেকে চাপিয়ে দেওয়া, ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে ছাত্রদলের কমিটিগুলো কিন্তু বিএনপির কমিটির সেই লেজুর ভিত্তির ছাত্র সংগঠন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার তো অনেক বন্ধুরা ছাত্রদল করে, আমার অনেক ভাইরা ছাত্রদল করে, তারা কিন্তু তারাও ছাত্র সংসদ নির্বাচন চায়, কিন্তু তারা মুখ দিয়ে বলতে পারে না। আপনারা হয়তোবা আপনাদের যে প্রস্তাবনা বা নির্বাচন, আপনারা হয়তোবা কি ছাত্রদেরকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন কিনা? কেননা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু তারাও চায়, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারছে না। তাদের সেই দলীয় তাদের যেই নির্দেশনা, সেটা মেনেই কিন্তু বলতে হচ্ছে যে ক্যাম্পাসে লাশ পড়বে।
করবে। এই উত্তরটা আমি নিব, আমি একটু কর্নেল এম এ হকের কাছে এই উত্তরটা নিব। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই, এই যে ছাত্রদের রাজনীতির কথা হচ্ছিল, বাংলাদেশের নির্বাচনের কথা হচ্ছিল, পাশাপাশি আমরা অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে সশস্ত্র বাহিনীর ভূমিকাটা আমি একটু জানতে চাই। দেখুন, আমরা আজকে অপারেশন ডেভিল হান্টের সাবজেক্ট ছিল, আমরা কিন্তু সেই থেকে অনেক দূরে চলে যাচ্ছি রাজনীতির দিক থেকে। অপারেশন ডেভিল হান্ট কিন্তু সুপরিকল্পিত একটা অপারেশন হচ্ছে। কেন হচ্ছে সেটা আপনারাই দেখেন। এই ফ্যাসিস্ট সরকার, গত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা জায়গায় তার অশান্তি সৃষ্টি করছে এবং অজস্র টাকা খরচ করছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, সব কিছু ধ্বংস। এই পরিস্থিতিতে প্রথমত উদ্দেশ্যটাকে জানতে হবে। সেই উদ্দেশ্যটা কি? দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন করা, এক। 2 নম্বরে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এবং 3 নম্বর হলো অপরাধীদের আইনের আওতায় আনা। ভাই বারবার বলছিলেন নিরপরাধ ব্যক্তিকে, আরে ভাই নিরপরাধ ব্যক্তিকে তো ধরবে না, এটা আইনেরই নির্দেশ। আপনি বললেই কি আর না বললেই কি, নিরপরাধ ব্যক্তিকে ধরাটা একটা অন্যায় কাজ। অপরাধ যারা করছে কিংবা করছে তাদের কি ধরবে? অপরাধ সংগঠন করে নাই, তখন আপনি তাকে ধরতে পারেন না। ঠিক আছে, এটা হলো এক। এবং এখানে অংশগ্রহণ করছে কারা? সেনাবাহিনী, বিজেপি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ, আনসার। এবং এটা একটা শক্তিশালী টিম হিসেবে আজকে এই সন্ধ্যা থেকে তারা কমান্ড হেডকোয়ার্টার স্থাপন করেছে অলরেডি। বাই দিস টাইম এইখানে আমি যেটা নিউজ দেখলাম, কমান্ড হেডকোয়ার্টার অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে, গ্রেফতারও হয়েছে। গতকাল গাজীপুরে 80 জন গ্রেফতার হয়েছে। এটা গাজীপুর থেকে শুরু হয়ে কি জেলায় জেলায় হবে নাকি সারা বাংলাদেশে? জায়গায় বাংলাদেশের এই অপারেশন, এবং এটা ততদিন চলবে যতদিন এই পরিস্থিতি উন্নতি না হবে। এখন আসুন, এই অপারেশন ডেভিল হান্টটাকে আপনার সার্থক করার জন্য, সফল করার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। এখন যদি ফ্যাসিস্ট বাদেও অন্য দলে কিন্তু তারা ভিন্ন রূপে তারা যোগদান করেছে অনেক জায়গায়, তারা শুধু নাম পরিবর্তন করেছে। চাঁদাবাজি, দুর্নীতি এখনও কিন্তু চলছে বাংলাদেশে। এটা কারা করছে? সেই ডেভিলরাই করছে। এবং ডেভিলরা কাদের আশ্রয় নিচ্ছে? কিছু কিছু রাজনৈতিক দলের আশ্রয় নিচ্ছে। এবং সেটা থেকে যদি রাজনৈতিক দলগুলো সতর্ক না হয়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের, কোন রাজনৈতিক দলের আমি নাম আমাকে আমার কাছ থেকে নাম জানতে চাবেন? বড় রাজনৈতিক দল বললে তো বিএনপি বোঝায়, জামাত ইসলামী বোঝায়, এবি পার্টি বোঝায়। আমি কোনো বড় রাজনৈতিক দলের কথা বলিনি। অনেক দলেই তারা বিভিন্ন রূপে জয়েন করেছে তাদের নিজেদের সেফটির জন্য। সেই সেফটিটাকে যাতে না দেওয়া হয়, সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, এই ডেভিলদেরকে আপনাদের দল থেকেই ধরিয়ে দেন। তাহলে কিন্তু আর এই কি বলবে, নিরপরাধ মানুষ আর ধরা পড়বে না। এইটা হলো এক। 2 নম্বর হলো, রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি এটা সহনশীল হওয়া উচিত, আরও অনেক বেশি সহনশীলতা। আমাদের যারা পুরনো রাজনীতিবিদ তাদের মধ্যে এই সহনশীলতা আসা উচিত। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে মাত্র 6 মাস, এবং ডক্টর ইউনূসকে আমরাই বসিয়েছি। এই আমরা যারা আন্দোলন করেছি, বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে কিন্তু একটা এমন এক সময়ে আমরা পেয়েছি যেই সময়ে তাকে ছাড়া বাংলাদেশের কোনো অভিভাবক ছিল না। হ্যাড দেয়ার বিন সামবডি এলস, আমার মনে হয় না। হ্যাঁ, অবশ্যই ভাই যেটা বলেছেন, এই অপারেশন ডেভিল হান্টটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আমাদের ডক্টর ইউনূস ভালোবাসার মানুষ, তিনি কঠিন হতে পারেননি, তবে শাসন করা তারই সাজে সোহাগ করেছেন, কিন্তু শাসন করেননি। এবং বেশ কিছুদিন যাবত আমি তাকে বলছিলাম, উন্নয় বিনয় করছিলাম, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি যে কঠিনভাবে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই ব্যবস্থা গ্রহণ করতে তারা 6 মাস পরে সেই ব্যবস্থা গ্রহণ করলো। একটু আমি না করার কারণ আছে, আপনাকে বুঝতে হবে। যে পুলিশ রেখে গেছে হাসিনা, সেই পুলিশের তো আপনি জানেন তারা কি পরিস্থিতিতে কি করেছে না করেছে, হাসিনার মুখ থেকে বলেছে। আমি সময় থাকলে আবার আপনার কাছে ফিরবো। অ্যাডভোকেট রফিক সিকদার যে প্রশ্নটি ফেলে রেখে গিয়েছিলাম, বলছিল ছাত্রদেরকে চাপিয়ে দেওয়া না, ছাত্ররা উদার, তারা স্বাধীন, তারা মুক্ত। তারা আজকে কিন্তু অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি মুক্ত। আর নির্বাচনগুলো হবে, সেখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, সাংস্কৃতিক চর্চা হবে, সাহিত্য চর্চা হবে, খেলা চর্চা হবে, সেমিনার হবে। এটা খুবই ভালো দিক। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আজকে এই যে আসিফ বললো যে তারা ছাত্র সংগঠন করতে চায়, ছাত্র সংগঠন করুক, ছাত্র সংগঠন তৈরি করে সারা বাংলাদেশের যে নির্বাচন হোক, নির্বাচনটা হওয়ার পরে দেশ তো আছে, তো সময় আছে, তো গণতান্ত্রিক যে নির্বাচনের জন্য বা যেই কারণে আমরা আজকে এই লড়াই করলাম, যে একটা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য, জনগণের যে দাবি, জনগণের আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচন, যারা ভোট দিতে পারে নাই তাদেরকে আমরা ভোটের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে আমরা ভোট দেওয়ার সুযোগ দিই। সুযোগ দিয়ে তারা একটা সরকার গঠন করুক,
স্বাধীন ছিল বাংলাদেশে, নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন সারা বাংলাদেশে হবে, ধারাবাহিকভাবে হবে, 1 বছর পর পর বা 2 বছর পর পর মেয়াদ অনুযায়ী হবে। কিন্তু আমার কথা হলো সেটার জন্য অস্থির হওয়ার কোনো কিছু নাই। এবং আজকে যদি আপনার যদি এই যে কেউ কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, এই সরকার কত দিকে সামাল দিবে? সরকার তো বেসামাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আমার ভাই বললেন যে আমি যে নিরপেক্ষতার কথা কেন বলছি, এটা আমি না শুধু, এটা আপনিও বলবেন। কারণ কি, বিএনপির আমলে তিনি বলেছেন, বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট ছিল, সেই ক্লিন হার্টে আমাদের ডেভিড সহ অসংখ্য আমাদের তরুণ সাহসী নেতা যাদের কোনো অপরাধ ছিল না, তারাও কিন্তু তাদের জীবন দিতে হয়েছে। তো সুতরাং শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে যেন কেউ যেন সেরকম না হয়, যারা অপরাধী তারা করবে। কিন্তু আমি তো দেখছি না তারা ধরা পড়ছে। আওয়ামী লীগের হাজার হাজার অপরাধী নেতাকর্মী আছে, তার অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, গণমাধ্যমগুলোতে আসছে অনেক লুটপাটের সঙ্গে, যেহেতু আপনাদের ছাত্রদল একটা বড় দল, লুটপাটের সঙ্গে ছাত্রদল জড়িত, অনেক জায়গায় তারা বিভিন্ন জায়গা দখল করছে। কথা বলি, জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি তার কমান্ডার দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্দেশিত। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এখানে তাদের কোনো জায়গা নেই। বিচ্ছিন্নভাবে যেখানে যেখানে ঘটেছে পার্টি থেকে পার্টি দায়িত্ব পালন করেছে। একইভাবে তার কমান্ড দ্যাট টু ইন কন্ট্রি বলেছেন তাদেরকে আইনের হাতে তুলে দাও, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাটা হলো এই হার্ট অপারেশনের মাধ্যমে যেন কোনো ভালো কোনো লোক সেখানে যেন শিকার না হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেটা আপনি বলতে চাচ্ছেন। আরেকটা কথা হলো যে হাসিব যে কথাটা বলেছে, এটা আমি বলবো যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করার কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন আমরা কেন চাচ্ছি, তারা তো এই যে নানা ষড়যন্ত্র চলছে, তো 15 বছর তো জনগণ ভোট দিতে পারে নাই, আমরা জনগণের ভোটটাকে দিই, ভোটটা দিয়ে জনগণ আজকে সরকারটা গঠন করো, করার পরে আপনি সব কিছু ছাত্র সংসদ নির্বাচন করতে পারবেন, দেশ সুশাসন করতে সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন। কিন্তু সকল দিকে অস্থির, তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে থেকে তারা যে এলাকাগুলো তৈরি করছে, এগুলোকে আমরা বুঝি না, তারাও বোঝা উচিত। তারা নিশ্চয়ই বুঝে, যদি কখনো যদি বুঝে, এমন বুঝে, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই না, চাই, কিন্তু আমাদের সব সহযোগিতা যে সরকার আমাদের প্রসারিত, আমাদের হাত যে তাদেরকে প্রসারিত করে দিয়েছি, সরকার যদি বুঝতে ব্যর্থ হয় তো সরকারের অপকর্মের দায়িত্ব, ভুলের দায়িত্ব আমরা নিব না, বিএনপি তো নেব না। এই যে আপনার যে 32 নম্বরের কথা আনলেন, 32 নম্বর ভাঙচুর, এই দায়িত্ব তো আমরা নেই না। বিএনপি কি ভেঙেছে? আমরা তো নেই নাই। এখন যদি বলেন কে ভেঙেছে, এটা আপনি জানেন, আমিও জানি, দেশবাসী নাকি ভেঙেছে, জনগণ নাকি ভেঙেছে, সেরকম কথাবার্তা আসে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভেঙেছে। কিন্তু কেউ কি বলেছে যে আমি ভেঙেছি, আমি ভাঙি নেই? কর্নেল ফারুকরা বলেছিল সেদিন 32 নম্বরে যে আমরা মেরেছি, এরকম কি কেউ বলেছে আজকে যে আমি ভেঙেছি? এখন সবার ক্ষোভের বহিঃপ্রকাশ লাগে, কিন্তু বিএনপি সেই দায়িত্ব নেয় নাই, বিএনপি দায় নিতে চাই না। সেই জন্য আমি বলবো যে এই সরকারের শাসনামলে যে কোনো ধরনের নেতিবাচক কোনো ঘটনার দায়িত্ব আমরা নিতে চাই না। তাহলে বলবেন কে নিবে? আমরা তো সমর্থন দিয়েছি তাদেরকে। সেই জন্য বলছি সরকার যেন নেতিবাচক ঘটনার শিকার না হয়, সংকটের সম্মুখীন না হয়, সে কারণে তাড়াতাড়ি আমাদের বিএনপির তো অভিজ্ঞতা ছাপা, কারণ আমরা দেশ চালিয়েছি তো অনেকবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে, এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সুতরাং আমাদের অভিজ্ঞতা অনেক। এবং এই দেশে এখন এই অভিজ্ঞতাগুলো যদি আমাদের কাছ থেকে সরকার কাজে লাগায়, তাহলে এই সরকারের জন্য ভালো হবে, মন্দ হবে না। এই সরকারে যারা আছে তাদেরও যারা অ্যাক্টিভ আছে, আমি তো বারবার বলছি, তারাও আগামী দিনে কাজ করতে পারবে, সমস্যা নেই। কিন্তু তারা যদি মনে করে যে আমরা ওই আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ছাড়া দীর্ঘদিন ছিল, আমরাও দেখি নির্বাচন ছাড়া এভাবে থাকতে পারি কিনা, এই ভ্রান্ত ধারণা যদি তাদেরকে কেউ দেয়, কিংবা তাদেরকে যদি কেউ ভ্রান্ত ধারণা দেয় ক্ষমতা থেকে সরকার রাজনৈতিক দল গঠন করেন, রাজনৈতিক দল ক্ষমতায় থেকে রাজনৈতিক দল কখনো শক্তিশালী হয় না, দল গঠন করা যায়, রাজনৈতিক দল হয়, রাজনৈতিক দল গঠন করে, রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয় জনগণের দাবি নিয়ে আন্দোলন করে রাজপথ থেকে। আমি একটু হাসিবের কাছে জানতে চাই, জনাব হাসিব আল ইসলাম, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল, এই সরকারের নিয়োগকর্তা তো আপনারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করছেন কিনা? দেখুন, আসলে আমরা কিন্তু ক্ষমতায় নেই। আমরা বারবারই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করা হয়েছে সেটা সকল রাজনৈতিক দল কিন্তু এটাতে সমর্থন দিয়েছিল এবং ছাত্রদের কিন্তু প্রতিনিধি রয়েছে। আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা রয়েছে সেটা সরকারের পেশার গ্রুপ হিসেবে কাজ করবে এবং সরকারের সমালোচনা করবে, যাতে করে যেই ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে এবং সংস্কারগুলো যাতে যত দ্রুত সম্ভব করা যায় সেই ব্যাপারে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে চাপ প্রয়োগ করবে এবং তারা যাতে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ না করে সে ব্যাপারে সমালোচনা করবে। এই জায়গা থেকে কিন্তু আসলে আমাদেরকে ক্ষমতায় বলার আসলে কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাবেন যে আসলে রাষ্ট্রীয় যত ব্যাপারগুলো আছে, যেখানে হচ্ছে আমি মনে করবো অনেক সময় আমাদেরকে ক্ষমতায় বলার কিছু নাই, মূলত ক্ষমতায় কিন্তু বিএনপি রয়েছে। ধরেন একটা বিষয়, ধরেন যে স্বাভাবিক ব্যাপার হচ্ছে কোনো একটা বিষয়ে এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেই সিদ্ধান্তটি বিএনপি সেটা সমর্থন দেয় না, এরকম একটা এক্সাম্পল দেখান যে বিএনপি সমর্থন দেয় নাই, এই সরকার সেই পদক্ষেপটা গ্রহণ করতে পেরেছে, তাহলে আসলে ক্ষমতায় কারা আছে সেটা জনগণের কাছে স্পষ্ট, এটা জনগণকে বোঝানোর আসলে কিছু নাই। তারপর আরেকটা যেটা বিষয় যে বিএনপি আসলে জাতীয় নির্বাচন চাচ্ছে, কিন্তু তারা
ছাত্র সংসদ নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, এই নির্বাচনগুলো তারা চাচ্ছে না। দেখুন আসলে বাংলাদেশের ইতিহাসে যতবারই ক্ষমতাসীন দলের অধীনে যতবার আমরা দেখতে পেয়েছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো কিন্তু ততটা সুষ্ঠু হয়নি। শিক্ষার্থীরা কিন্তু তাদের মতের কিন্তু ওইভাবে প্রকাশ করতে পারেনি। সেই জায়গায় এখন দেখুন এই জুলাই অভ্যুত্থানে কিন্তু ছাত্ররা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের নির্বাচনের দাবিটা তো আগে ওঠা প্রয়োজন। আমরা একই আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি। 89 যে নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন, ডাকসু ইউকসু, হয় না নির্বাচন। দেখুন অনেক সেই সময়ের ডাকসু ইলেকশনগুলো আমি দেখুন আমি তো তখন আমি জন্ম হয় নাই, আমার জন্মের বহুত আগে। তো সেই ব্যাপারে আমরা যেটা জানবো পত্রিকার মাধ্যমে কিংবা ইতিহাসে, হয়তো বা আপনাদের মতো সিনিয়র যারা আমাদের ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে আমরা গল্প শুনবো। সেই জায়গা থেকে যে একদমই সুস্থ হয়েছে সেটা আসলে বা একদমই খুবই কারচুপি হয়েছে এরকমটা বলতে চাচ্ছি না, তবে সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, প্রশ্নের কিন্তু ঊর্ধ্বে ছিল না। বা এখন আমরা যেটা চাচ্ছি, দেখুন আসলে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানটা হয়েছে, সুতরাং নির্বাচন পাওয়ার অধিক হকদার আসলে আগে কারা? আগে ছাত্ররা। সুতরাং আগে ছাত্র সংসদ নির্বাচন দেন। কিন্তু বিএনপি এই জায়গা থেকে তারা বলছে যে তাদের জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ ছাত্র দল, ছাত্রদের মাঝে তাদের গ্রহণযোগ্যতা বেশি। তাহলে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে এত ভয় পাচ্ছে কেন? তারা কেন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনটা চাচ্ছে না? ছাত্র সংসদ নির্বাচনটা দিলে তো মানুষজন গণতান্ত্রিক অধিকার, যেই ভোটের অধিকার, সেটাও তো নিশ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা তো এই 15 বছরে মাত্র একটা ডাকসু পেয়েছে তারা, বা অন্য ছাত্র সংগঠনগুলো কিন্তু ছাত্র সংসদ পায়নি। সুতরাং শিক্ষার্থীদের তো ভোটের জায়গাগুলো দিতে হবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন দেওয়াটা জরুরি। ভোটের অধিকার। দেখুন হাসিনা দীর্ঘ 16 বছরে পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে গেছে। তারা জানেন 1.5 কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল তারা। এই নির্বাচন কমিশনের সাথে আমার মোটামুটি একটা কানেকশন আছে, আমি জানতে চাই বিভিন্ন সময়ে। এই নির্বাচন কমিশনকে তো একটা সময় দিতে হবে আপনাকে ভুয়া ভোটার বাদ দেওয়ার জন্য, এবং সারা দেশের নতুন ভোটার তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে, ফাইনাল হয়নি এখনো অনেক কিছু বাকি আছে। একটা অফিসিয়াল কাজ শেষ হয়েছে মাত্র, এবং এটার যে সংশোধন, বিয়োজন ইত্যাদি কাজগুলো কিন্তু হঠাৎ করে হয়ে যায় না, একটা দীর্ঘ সময় লাগবে। এবং আমরা খুব লাকি যে একটা খুব ভালো নির্বাচন কমিশন আমরা পেয়েছি, আমরা দুর্নীতি দমন কমিশন পেয়েছি, এটা নিয়ে কিন্তু কারো কোনো কন্ট্রোভার্সি নাই। যে দুটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা কিন্তু খুব ভালো মানুষগুলো তাকে সেখানে দেওয়া হয়েছে। এখন আপনি একটা জিনিস হঠাৎ করে চেলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপহার দেওয়া যায় না। আপনি একটা গিফট কিনবেন, সেটাকে সাজাবেন, তারপর উপহার। সেই জন্য রাজনৈতিক দলগুলো বোধহয় যতটুকু সময় দরকার সেই সময়টুকু দিতে চান। হ্যাঁ চান, আমরা তো সময় তো চাই, বিএনপি বলেছে সেরকমই কথা হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আপনার যে ডিসেম্বরে নভেম্বরে ইলেকশন হতে পারে, তবে আমাদের সবচেয়ে দাবি ছিল কি জানেন, যে 5ই আগস্টকে স্মৃতি বিজড়িত রাখার জন্য, যে 5ই আগস্ট সেই প্রসঙ্গে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে 5ই আগস্ট 2026 সালে নির্বাচন, তাহলে আপনারা কেন চাচ্ছেন না 2025? না, আপনি 26, 27, 28, 29, 30 আপনি যেতে পারেন, সেগুলো হবে পরবর্তীতে আবার যাবে। এই 5ই আগস্টের পরে ভবিষ্যতে 5ই আগস্ট আসবে, তখন আবার হবে, 5 বছর পরে হবে, সমস্যা তো নাই। কিন্তু আমার কথাটা হলো আপনি প্রতি 5 বছর পরই করেন না, এবার 5 আগস্ট দিয়ে শুরু করেন, পরে আবার 5 বছর পরে 5ই আগস্ট আসবে না। আমার কথা হলো যে ছাত্র সংসদ নির্বাচন, আমি বলতেছি যে সব নির্বাচনে আমরা চাই, আমরা কেন চাইবো না? আমাদের বড় রাজনৈতিক সংগঠন ছাত্রদের অধিকার, ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন দাবি করবে, এটা স্বাভাবিক, এটা আমি তাদেরকে। কিন্তু সবার আগে আপনারা জাতীয় নির্বাচন, তাদের দাবিটা ঠিক আছে, ছাত্রদের কথাই বলবে, তাদের কাগজের দাম বলবে, কলমের দাম বলবে, নির্বাচনের কথা বলবে, সাহিত্য চর্চার কথা বলবে, ক্যাম্পাস প্রতিষ্ঠার কথা বলবে, শান্ত পরিবেশের কথা বলবে, এটা তাদের স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা নেই আমাদের, এটা তাদের দাবি যৌক্তিক বলে, এটা দাবি করবে, আমাদের ছাত্ররাই করে, সবাই করবে, কেউ আগে করে কেউ পরে, সবাই নির্বাচন করবে। আমার কথাটা হলো যে আগে আমাদের নির্বাচনটা দরকার হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনটা, তাহলে হবে কি আমাদের ট্যাক্সি হবে গণতন্ত্রটা। সেই কারণে বলছি সবগুলি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কেন হবে না? আমাদের দলের নেতা কর্মী, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সিংহভাগ আমাদের নেতা কর্মীরা বঞ্চিত 15 বছর থেকে স্থানীয় সরকার নির্বাচনে, তো নির্বাচন করতে পারে নাই। এবং আওয়ামী লীগ নৌকা মার্কার প্রতীক দিয়ে, দলীয় প্রতীক দিয়ে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এবং এই দেশের সাধারণ মানুষ সেই অধিকার ভোগ করবে। আর যারাই জনগণ জাতিকে ভোটে নির্বাচিত করবে, তারাই সরকার প্রতিষ্ঠা করবে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এই আলোচনা চলমান থাকুক, পাশাপাশি আমরা অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলছিলাম। দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও আইনের আওতায় আসুক, সেই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।